আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ একাদশ শ্রেণীতে যারা মোটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, তোমাদের যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারে প্রথম যে প্রশ্নটি ছিল তোমাদের, সেটি ছিল যুক্তিবিদ্যার পরিধি পাওয়া যায়, এটি পর্যালোচনা করো। তো এটি পরিধি পাওয়া যায় এর পর্যালোচনা করো বলতে এখানে আমরা যুক্তিবিদ্যার স্বরূপ, এখানে কতগুলি প্রশ্ন দেওয়া ছিল, যুক্তিবিদ্যার স্বরূপ কতগুলি, জেস, মিল, জোসেফ, এরিস্টটল, এদের ধারণা, এদের যুক্তিবিদ্যা সম্পর্কে এদের যে সংজ্ঞা এগুলি ছিল, এবং বিজ্ঞান কলা হিসেবে আমি খাতা কেটে দেখেছি তোমরা অনেকে বিজ্ঞান ও কলা হিসেবে একে চিহ্নিত করেছ, এবং যুক্তিবিদ্যা হলো একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটার সম্পর্কে বর্ণনা করেছ, এবং যুক্তিবিদ্যার প্রকৃতি, পরিষদ, আলোচ্য বিষয় সম্পর্কে বর্ণনা করেছ। যাই হোক, তোমরা যা কিছু খাতায় বর্ণনা করেছ এটি আমি দেখেছি, কিন্তু প্রশ্ন হলো তোমাদের প্রথম যে বক্তব্যটি ছিল যে এই সম্পর্কে যুক্তিবিদ্যা শব্দটি কোন শব্দ থেকে এটি উৎপত্তি হয়েছে, এটি কোন শব্দ থেকে এটি এসেছে, এটি একটি গ্রিক শব্দ, এই কথাটি অনেকে লিখেছে, অনেকে তোমরা সেটি লিখতে পারো নাই। তারপরে এটি এই লজিকি শব্দ থেকে এটিকে ভেঙ্গে কোন ভাষা থেকে আসে, এগুলি একটু বর্ণনা করা দরকার ছিল। যাই হোক, আমি খাতা থেকে যা বুঝলাম সেটা অনেকের বই হয়তো রিডিং পড়ো নাই। তোমাদের বলেছিলাম যে এটি টপিক্স টু পড়তে হবে তোমাদের পরবর্তী যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, প্রত্যেকটি অ্যাসাইনমেন্টে যে চ্যাপ্টার সম্পর্কে তোমাকে লিখতে বলা, যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে কোন টপিক সম্পর্কে তোমাকে লিখতে বলা হয়েছে সেটি একটু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। তারপরে চ্যাপ্টার পড়ে সেখান থেকে বুঝে তোমাকে আনসার করতে হবে। আর যদি সেখানে কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে বলবে, আমাকে ফোন করে বলবে, তখন আমি তোমাদেরকে তখন বলবো যে এই যে টপিক্সটা দিচ্ছে ক, খ, গ, ঘ, এখানে 4টি 5টি তোমার এখানে বিষয় করা থাকে, যে টপিক্সটা দেওয়া থাকবে সেটার উপর 4-5টি ধাপ দেওয়া থাকবে, এইগুলোর উপর তোমাকে অ্যান্সার করতে হবে। যদি সমস্যা হয় কোন চ্যাপ্টারে টপিক্সে কোথা থেকে অ্যান্সার করতে হবে, আনসারটি কীরকম হবে সেটি বলে আমি তোমাদের অবশ্যই সেটার উত্তর বলে দিব। যাই হোক, যে প্রথম যে ইয়েটা দিয়েছ, দ্বিতীয় যেটা ছিল আশা করি তোমরা সেটিরও তোমরা উত্তর দিয়ে ফেলছ। এখন আমরা পরবর্তী যে তৃতীয় যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা হবে সেই বা তোমরা জমা দিবে, লিখবে, সেটার জন্য আমি তোমাদের আজকে এখানে কতগুলা ক্লাস করছি। যেমন তোমাদেরকে যদি যে আমরা পড়েছি, আমরা ফার্স্ট ইয়ারে আমি তোমাদের অনেক আগেই বলেছি বাক্য এবং যে যুক্তি বাক্য এর মধ্যে মৌলিক কী পার্থক্য সেটা সম্পর্কে আমি ক্লাস নিয়েছি, এবং বলেছি যে একটি শুধু বাক্য থাকলে সেখানে একটি উদ্দেশ্য থাকবে, সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে, আর যেখানে আমাদের জাজমেন্ট থাকবে, অর্থাৎ যেখানে আমাদের অবধারণ থাকবে সেখানে একটি সংযোজক দিতে হবে। আমাদের সংযোজক ছাড়া, কফুলা যাকে বলে আমরা, এই কফুলা ছাড়া কোনো বাক্য লিখলে সেখানে আমাদের উত্তর সেটি হবে না। আমরা সেটিও বলেছি যে আমাদের কফুলা হলো 2 ধরনের, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, হয় এবং নয়। এই পজিটিভ নেগেটিভ ছাড়া কোনো বাক্য লিখলে, কোনো প্রপোজিশন লিখলে সেটি সঠিক হবে না। তো এখন যে আমরা যে জিনিসটা সম্পর্কে আমরা জানবো যে হোয়াট ইজ জাজমেন্ট, এটাকে আমরা কি বলবো, অর্থাৎ অবদান হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া যাকে আমরা চেতনার প্রাথমিক স্তর বলতে পারি। পৃথিবীতে চলতে গেলে আমাদের সবসময় আমরা কোনো না কোনোভাবে মানসিক প্রক্রিয়া দ্বারা আমরা চলতে থাকি। সেই মানসিক প্রক্রিয়াটা হলো এমন যে মানুষের একটি চেতনার প্রাথমিক স্তর, মানুষের ভিতরে মৌলিক কতগুলো চাহিদা, চেতনা, চিন্তা থাকে, সেই চেতনার প্রাথমিক স্তরটা হলো মানসিক প্রক্রিয়া, যাকে আমরা বলি অবধারণ। তাহলে অবধারণের সাহায্যে আমরা দুটি সার্বিক ধারণাকে আমরা মনে মনে তুলনা করতে পারি, এবং এটাও করতে পারি যে এদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করতে হবে। তাহলে তোমাদের বুঝতে হবে, জানতে হবে যে আমরা দুটি সার্বিক ধারণাকে আমরা মনে মনে তুলনা করি, তাদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করি। যেমন কাক হয় কালো, যদি আমরা এই কথাটা বলি, তাহলে কাক সম্পর্কে আমার একটি ধারণা আছে, কালো সম্পর্কে একটি ধারণা আছে। এই দুটি
ধারণাকে আমরা যখন মনে মনে একত্র করি তখনই তাকে আমরা বলবো অবধারণ। এই প্রাত্যহিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে বা দৈনন্দিন জীবনে আমরা কোনো না কোনোভাবে যে যতগুলো ঘটনার সম্মুখীন হয়ে প্রত্যেকটি ঘটনায় আমরা কোনো না কোনোভাবে তাকে বর্ণনা বা বিশ্লেষণ করার চেষ্টা করি। অর্থাৎ এই সার্বিক যে ধারণা বা সেটি বিশেষ ধারণা হোক, সাধারণত আমরা সেটা সার্বিক ধারণা বলে আমরা তাকে আখ্যায়িত করে থাকি। এই দুটি সার্বিক ধারণা বা তিনটি সার্বিক ধারণাকে আমরা সবসময় একটা মনে মনে তুলনা করে একটা মানসিক প্রক্রিয়ার ভিতর তাকে ফেলে দিই, আমরা চেতনা স্তরের মধ্যে তাকে নিয়ে যাই, নিয়ে তাকে একটা সম্বন্ধ স্থাপন করি যে এটির সাথে উদ্দেশ্যের সাথে বিধের কী সম্বন্ধ হতে পারে বা কত ধরনের সম্পর্ক স্থাপন করা যায় সেটা আমরা বিচার বিশ্লেষণ করি। এই যে বিচার সম্বন্ধ স্থাপনটা যে মানসিক যে চেতনা প্রক্রিয়া, একে আমরা বলবো অবধারণ বা জাজমেন্ট। যেমন যুক্তিবিদ পি.কে. রায় বলেন, একটি অবধারণ হচ্ছে দুটি ধারণার মধ্যে কোনো একটি সম্পর্কের মানসিক স্বীকৃতি। অর্থাৎ একটি অবধারণ হচ্ছে দুটি ধারণার মধ্যে আমরা যে দুটি ধারণা, একটি ভালো একটি মন্দ, একটি পজিটিভ এবং নেগেটিভ, এই দুটি ধারণাকে আমরা তুলনা করব, তোলার মধ্যে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যে মানসিক স্বীকৃতি হয় তাকে স্বীকার করব, না তাহলে অস্বীকার করব, এটি হলো অবধারণ। যাই হোক, বিভিন্ন যুক্তিবিদ টমাস এরিস্টটল, যুক্তিবিদ পি.কে. রায় এরা বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করেছেন। যাই হোক, আমরা সেটি দেখেছি, জানি। এখন এই যে সংযোজক যেটা আমরা বললাম, যে সংযোজক যে বললাম উদ্দেশ্যবিদের মাঝখানে অবস্থান করে, সেটি হয় হতে পারে, নয় হতে হয়, মানে স্বীকার করা। অর্থাৎ উদ্দেশ্যবিদের সম্পর্কে যখন স্বীকার করে নেবে তাকে তখন সেটি হবে হয়, আর উদ্দেশ্যবিদের সম্পর্কে যখন অস্বীকার করবে তখন তাকে বলা হবে নয়। তাহলে এই যে উদ্দেশ্যবিদের সম্পর্কে অস্বীকার বা স্বীকার করা হয়, এটি যে কাজ, এর কি কাজ, প্রকৃতি বা কার্য, এটা কি? যুক্তিবাক উদ্দেশ্য ও বিধপদ যে শব্দ বা চিহ্ন দ্বারা সংযুক্ত তাকে সংযোজক বলে। যেমন রহিমত সৎ, তাহলে এই যে উদ্দেশ্যবিদের যে মাঝখানে একটি সংযোজক আমি দিলাম, এই সংযোগটি আমাকে কি করবে, আমাকে উদ্দেশ্যবিদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করলো। অর্থাৎ এই যে চিহ্ন, যে উদ্দেশ্যবিদের পদের মধ্যে যে শব্দ বা চিহ্ন সংযুক্ত যেমন হয়, এইটি হলো যে শব্দ বা চিহ্ন উদ্দেশ্যবিদের মাঝখানে সংযুক্ত হলো তাকে আমরা বলবো সংযোজক, বা ইংরেজিতে যাকে আমরা বলি কফুলা। এই যুক্তিবাক উদ্দেশ্য পদ এটা আমরা দেখেছি। তাহলে আমরা যুক্তিবিদ জোসেফ তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেন যে সংযোজকের কাজ হলো উদ্দেশ্য বিধকে একটি অবধারণের ঐক্যের অধীনে আনয়ন করা এবং বিধপদটি উদ্দেশ্য সম্পর্কে স্বীকার এবং উদ্দেশ্যপদটি বিধ দ্বারা গুণান্বিত হয়েছে কিনা তা প্রকাশ করা। যাই হোক, আমরা যে জিনিসটি দেখলাম, যে জোসেফ কি বলছেন, যে যুক্তিবিদ মিল যে কথাটি বলছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তার বক্তব্য হলো এই কফুলা সম্পর্কে, সেটি হলো যে কালবাচক সকল ক্রিয়াপদই সংযোজক হিসাবে ব্যবহৃত হয় বা হতে পারে। মিলের এই মত কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, যুক্তিবিদ এগুলি গ্রহণ করেনি। তারা বলেন যে যুক্তিবাক্যের সংযোজক উদ্দেশ্য বিধপদের সম্পর্ক প্রকাশ করে, সেটি কালবাচক, সত্য, মিথ্যা নির্দেশক কোনো বক্তব্য প্রকাশ করে না। এভাবে বিভিন্ন দার্শনিক, যুক্তিবিদ বিভিন্ন বক্তব্য দিয়েছেন সংযোজক সম্পর্কে। আমরা সেটি দেখলাম যে আমরা বাক্য সম্পর্কে আমরা দেখলাম, যে এখন আমরা দেখব যে গঠন অনুসারে যে যুক্তি বাক্য আছে, সেই গঠন অনুসারে যুক্তি বাক্যে আমরা শ্রেণী বিভাগ একটু দেখি। যেমন প্রথম যে প্রপোজিশন আছে, সেই প্রপোজিশনকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো সিম্পল প্রপোজিশন, একটা হলো কম্পাউন্ড প্রপোজিশন, অর্থাৎ সরল যুক্তিবাক্য এবং যৌগিক যুক্তিবাক্য। তারপরে সরল যেটা যুক্তিবাক্য, সিম্পল প্রপোজিশন, একে আবার আমরা ভাগ করেছি দুই ভাগে। একটা হলো সংযোজক যৌগিক যুক্তিবাক্য, যাকে আমরা বলি কপুলেটিভ প্রপোজিশন, একটা হলো বিয়োজক যুক্তিবাক্য, যাকে আমরা বলি ডিমোটিভ প্রপোজিশন। এবং যে যৌগিক যে যুক্তি বাক্য আছে তাকেও আমরা দুই ভাগে তাকে আমরা ভাগ করেছি। একটা হলো ডিসক্রিপটিভ যৌগিক, অর্থাৎ ডিসক্রিপটিভ প্রপোজিশন।
এভাবে আমরা প্রত্যেকটা বাক্যকে আবার এক ভাগে দুই ভাগে আমরা ভাগ করে থাকি। যাই হোক, এটা আমাদের দরকার না, আমাদের প্রয়োজন যে বাক্যগুলা যে গুণের ভিত্তিতে যুক্তি বাক্যকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা সদর্থক যুক্তি বাক্য বা ইতিবাচক এবং একটা নয়ার্থক বা নেতিবাচক যুক্তি। এগুলি আমি আগে ক্লাসে তোমাদেরকে ক্লাস নিয়েছি, তোমাদের পড়িয়েছি। যেমন পরিমাণ অনুসারে যুক্তি বাক্যের শ্রেণীবিন্যাস, এটা কি আমরা দেখি পরিমাণ অনুসারে যদি বলতে হয় তাহলে আমরা শাব্দিক অর্থে বলব, অর্থাৎ সংখ্যার দিক দিয়ে। এটা কি সংখ্যার দিক দিয়ে কোনো ব্যক্তি বস্তু জিনিস কি বেশি না কম, তার ভিত্তিতে একে আমরা কয় ভাগে ভাগ করে থাকি। তার ভিত্তিতে আমরা যুক্তি বাক্যকে দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো সার্বিক এবং একটা হলো বিশেষ যুক্তি বাক্য। তো সার্বিক যুক্তি বাক্য আমরা আগেই বলেছি, আমাদের চারটি বাক্য আছে, এ ই আই ও। এই আই মধ্যে এ এবং ই হলো সার্বিক যুক্তি বাক্য, আই এবং ও হলো বিশেষ যুক্তি বাক্য। এই সার্বিক এবং বিশেষ যে যুক্তি বাক্য, এই যুক্তি বাক্য সম্পর্কে আমরা ক্লাস নিয়েছি। যদি আমি আরেকটু বলি বর্ণনা, যে সংখ্যা পরিমাণে যখন বেশি হবে তখন তাকে আমরা বলবো সার্বিক যুক্তি বাক্য, আর সংখ্যা পরিমাণে যখন কম হবে তখন তাকে আমরা বলবো বিশেষ যুক্তি বাক্য। তাহলে আমরা দেখলাম যে সার্বিক বাক্য কোনগুলা, বিশেষ বাক্য কোনগুলা, আমরা সেটা আগে দেখেছি। যে যেমন কোনো ব্যক্তি বস্তু সংখ্যা পরিমাণ, অর্থাৎ যে বাক্যের শুরুতে সমস্ত সব থাকবে তাকে আমরা মনে মনে ধরে নেব এটা একটা সার্বিক বা সার্বিক যুক্তি বাক্য। আর যেটি সংখ্যা পরিমাণে কম হবে তাকে আমরা বলবো বিশেষ যুক্তি বাক্য বা সংখ্যা কম। এই বিশেষ যুক্তি বাক্য আমরা বলবো পার্টিকুলার প্রপোজিশন। তো পার্টিকুলার প্রপোজিশন আমরা দেখলাম যে সংখ্যা পরিমাণ সেটি কম হবেই। তো যাই হোক, এটা থেকে আমরা এবং গুণ ও পরিমাণ অনুসারে যখন আমরা বলবো, আমরা দেখলাম যে গুণ অনুসারে আমরা বাক্যকে প্রপোজিশনকে দুই ভাগে ভাগ করে থাকি এবং পরিমাণ অনুসারেও একে আমরা দুই ভাগে ভাগ করেছি। এখন এই গুণ ও পরিমাণে আমরা যদি একত্র করি, একসাথে করি, সংযুক্ত করি, তখন একে আমরা চার ভাগে করে থাকি। যেমন সার্বিক সদর্থক, সার্বিক নয়ার্থক, বিশেষ সদর্থক এবং বিশেষ নয়ার্থক, অর্থাৎ এ ই আই এবং ও। এখন এগুলি কাকে বলে সেটা আমরা আগে ক্লাসে দেখছি। এখন যুক্তি বাক্য যে আমরা প্রপোজিশনকে যখন আমরা ভাগ করব, শর্তহীন যুক্তি বাক্য বা নিরপেক্ষ যুক্তি বাক্য এবং একটা হলো শর্তযুক্ত বা সাপেক্ষ যুক্তি বাক্য, অর্থাৎ যে সম্বন্ধের ভিত্তিতে আমরা যুক্তি বাক্য যখন আমরা বিন্যাস করব অ্যাকর্ডিং টু রিলেশন দ্য ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন। অর্থাৎ সম্বন্ধের ভিত্তিতে যখন আমরা যুক্তি বাক্যের বিন্যাস করব তখন আমরা একে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো নিরপেক্ষ যুক্তি বাক্য, ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, এবং একটা হলো সাপেক্ষ অর্থাৎ কন্ডিশনাল প্রপোজিশন। এই কন্ডিশনালকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো প্রাকল্পিক যুক্তি বাক্য, হাইপোথেটিক্যাল, এবং একটা হলো বৈকল্পিক যুক্তি বাক্য, আমরা যাকে বলি ডিসজাংটিভ প্রপোজিশন। তো এগুলি আমাদের কিছু চিনবার কতগুলি জানার কতগুলি উপায় আছে। আমি আগে ক্লাসে এগুলি সম্পর্কে তোমাদেরকে কথা বলেছিলাম, বর্ণনা করেছিলাম। যে শর্তহীন যুক্তিবাক্য মানে যেটি হলো যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার সম্পর্কটা কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ উদ্দেশ্য বিধে আমরা যখন একটি বাক্য লিখবো বা বলবো তখন তার সম্পর্কটা আমাদের এই সম্পর্কটা উদ্দেশ্য বিধের সম্পর্কটা কোনো শর্তের উপর নির্ভরশীল হবে না। আর যখন শর্তের উপর নির্ভরশীল হবে তখন তাকে আমরা বলবো শর্তযুক্ত যুক্তি বাক্য। আচ্ছা, আর এই শর্তযুক্ত বাক্যকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো প্রাকল্পিক যুক্তি বাক্য এবং আরেকটি হলো বৈকল্পিক যুক্তি বাক্য। এখন আমি আগে তোমাদেরকে বলেছি যে প্রাকল্পিক যে যুক্তি বাক্য, এটি চিনার কতগুলো উপায় আছে। যে বাক্যের শুরুতে যদি তবে থাকবে, এই বাক্যকে আমরা বলবো প্রাকল্পিক যুক্তি বাক্য। যেমন যদি বৃষ্টি হয় তবে বন্যা হয়, যদি জল পড়ে তবে পাতা নড়ে। তাহলে তোমাদের বলেছি যে প্রাকল্পিক যুক্তি বাক্যের চিনবার জানা আমাদের কতগুলো উপায় আছে। এটাই আমাদের প্রথম আগে জানতে হবে। যে বাক্যটা যদি আমি নাই চিনি তাহলে আমি বলতে পারবো না এটি কোন বাক্য। তাহলে যে বাক্যের শুরুতে যদি মাঝখানে তবে, তাহলে একে আমরা বলবো প্রাকল্পিক বাক্য। আর প্রাকল্পিক বাক্যের দুটি অংশ আছে, এটাকে আমরা বলি পূর্বক অনুপ। পূর্বক মানে যা পূর্বে ঘটে, আগে ঘটে। অনুপ মানে যা পরে ঘটে। আর তোমাদের বলেছিলাম যে এই প্রাকল্পিক বাক্যের একটা সাইন আছে, চিহ্ন আছে, এটাকে আমরা বলি ইমপ্লাইজ।
আর পূর্বক অনুপ পূর্বক একটা সংকেত, একটা সাইন আছে, একটি প্রতীক আছে, এটাকে আমরা বলি পি, এবং যদি অনুপ তার সংকেত হলো কিউ, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ। তাহলে আমরা যখন প্রাকল্পিক যুক্তি বাক্য বলবো, অর্থাৎ হাইপোথেটিক্যাল প্রপোজিশন বলবো, তখন আমাদেরকে মনে রাখতে হবে পি ইমপ্লাইজ কিউ। আর বৈকল্পিক যে বাক্যটা সেটি চেনার উপায় হলো, এখানে বাক্যের শুরুতে হয় থাকবে, মাঝখানে না হয় অথবা থাকবে, হয় না হয়ে থাকবে, মাঝখানে না হলে থাকবে অথবা, অর্থাৎ শুরুতে কিন্তু হয় থাকবে, মাঝখানে তোমার না হয় থাকবে, না হলে অথবা থাকবে। আর এই বাক্যটা এটাই হলো চিনবা বৈকল্পিক বাক্যের উপায়। আর বৈকল্পিক বাক্যে একটি সাইন আছে যাকে আমরা বলি ভ্যাল, তখন আমরা এটা বলবো পি ভ্যাল কিউ। তাহলে আমরা এটাই বলবো কি পি ভ্যাল কিউ। তাহলে আমরা দেখলাম যে যখন প্রাকল্পিক যুক্তি বাক্য বলবো তখন এটা আমরা বলবো পি ইমপ্লাইজ কিউ, আর যখন বৈকল্পিক বলবো তখন তাকে বলবো পি ভ্যাল কিউ। আর যখন সংযোগিক বাক্য বলবো, সংযৌগিক বা সংযোজক যুক্তি বাক্য, তখন এটাকে বলবো না পি ডট কিউ, তখন আমরা একে বলবো পি ডট কিউ। আবার যখন আমরা ইকুইভ্যালেন্স বলবো, সমমানিক যুক্তি বাক্য বলবো, তখন আমরা বলবো পি ইকুইভ্যালেন্স কিউ, তখন আমরা এই যুক্তি বাক্য আমরা বলবো পি ইকুইভ্যালেন্স কিউ। তো যাই হোক, এগুলো আমি আগে প্রথম দিয়ে আমরা শেষ করেছি। তোমাদের এখন যে জিনিসটি তোমাদের পরীক্ষার সময় তোমাদের এমসিকিউতে আমরা দেখি, বোর্ড পরীক্ষায় দেয় যে ইফ ডট ডট দেন, ইফ ডট ডট দেন, তখন আমাদের বুঝতে হবে এটি কোন বাক্যের সাইন বা কোন বাক্যের চিহ্ন। তখন আমাদের বলতে হবে এটি কি হাইপোথেটিক্যাল প্রপোজিশনের সাইন, যাকে আমরা বলবো ইমপ্লাইজ। তখন প্রশ্নে এমসিকিউতে 4টি অপশান দিয়ে তোমার এখানে ডট দিবে, নেগেশন দিবে, ইমপ্লাইজ দিবে, ভ্যাল দিবে, অথবা দিবে ইকুইভ্যালেন্স। এই ইকুইভ্যালেন্স দিয়ে তোমাকে বলবে এটি কোন যুক্তি বাক্যের, কোন প্রপোজিশনের এটি উদাহরণ। নিম্নে তোমাদের এই সাইনটি দিয়ে বলবে নিম্নে সাইনটি কোন যুক্তি বাক্যের বেলায় প্রযোজ্য। এভাবে আমরা প্রশ্ন আমরা দেখতে পাই। তখন তোমাকে বুঝতে হবে যে ইফ ডট ডট দেন থাকলে বুঝতে হবে এটি হলো হাইপোথেটিক্যাল প্রপোজিশন। তাহলে আমরা এইভাবে আমাদের অথবা আমরা বোর্ড পরীক্ষা, বেশি পরীক্ষায় আমরা দেখি পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ একটি বাংলা একটি উদাহরণ দিয়ে সংকেত দিয়ে তখন দিবে পি ইমপ্লাইজ কিউ এটি কোন যুক্তি বাক্যের বেলায় প্রযোজ্য। তখন আমাকে বলতে হবে এটা প্রাকল্পিক যুক্তি, অথবা পি ভ্যাল কিউ দিয়ে দিল, পি ভ্যাল কিউ দেওয়ার পরে বলবে, তখন আমাদের মনে রাখতে হবে এটি হলো বৈকল্পিক যুক্তি বাক্য, যাকে আমরা বলি ডিসজাংটিভ প্রপোজিশন। তাহলে তোমাদের বুঝতে হবে, জানতে হবে যে কোন বাক্য কীভাবে হয়, তার কোন বাক্যের সাইন কী, বা এই বাক্যগুলা চিনবার কী উপায়, এইগুলি আমাদের বুঝতে হবে। আমি কিন্তু তোমাদেরকে বলেছি আমাদের যুক্তিবিদ্যার 5টি সাইন আছে। 5টি সাইন কি আমি একটু আবার বলছি। ডট আমরা যাকে বলি সংযোজক বা সংযৌগিক, তারপর আছে নেগেশন বাংলা যাকে বলি নিষেধক, তারপর হলো থার্ড হলো ইমপ্লাইজ যাকে আমরা বলি প্রাকল্পিক, ফোর্থ সেটি হলো ভ্যাল বা বাংলা যাকে আমরা বলি বৈকল্পিক, এবং ফিফথ হলো সমমানিক যুক্তিবাক্য আমরা যাকে বলি ইকুইভ্যালেন্স, এই 5টি সাইন দিয়ে আমাদের কিন্তু পরীক্ষায় আমাদের এমসিকিউ থাকে। অতএব তোমরা যারা সাইন সম্পর্কে জানো না তারা কিন্তু এই বোর্ড পরীক্ষা এমসিকিউ আনসার করতে পারবে না। তাহলে 5টা সাইন সম্পর্কে জানবে। তাহলে যেমন আমরা বলেছি প্রাকল্পিক যুক্তিবাক্য সাইন হলো ইমপ্লাইজ, এটা চিনার উপরে যদি, তবে বৈকল্পিক ভ্যাল, ইকুইভ্যালেন্স হলো সমমানিক, 3টা দাগ দেওয়া থাকবে, আর ডট একটি আমরা যে ফুল স্টপ শব্দটা দিই, এই ফুল স্টপের মধ্যে যে শব্দ এটা হলো ডট, এটা হলো আমাদের সংযৌগিক বা সংযোজক যুক্তিবাক্যের সাইন। তাহলে আমরা এই 5টি সাইন দ্বারা আমরা দেখলাম যে কোন 5টি সাইন কখন, এই 5টি সাইনকে বাংলায় কি বলা হয় এবং এগুলি চিনবার কি আমাদের উপায় আছে। যাই হোক, আমরা এগুলি দেখলাম, এগুলি তোমরা পড়বে। তোমাদের আগে বলেছি যে তোমরা এই জিনিসগুলো তোমাদের খুঁটিনাটি বিষয়, এগুলো কিন্তু আমরা বলেছি যে যুক্তিবিদ্যায় যে নম্বর খুব বেশি ওঠে এবং এখানে কতগুলো ফান্ডামেন্টাল বিষয় আছে, নিয়ম আছে, নীতি আছে, সূত্র আছে, এগুলি একটু তোমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে, কতগুলো প্রতীক আছে, তাহলে তোমরা ভালো নম্বর এখানে পাবে। আর মোট কথা
তোমাদের যেটা আগেও বলেছি যে তোমরা টেক্সট বইটা পড়বে বেশি করে। টেক্সট বই যদি যত বেশি পড়বে তত তুমি সেখান থেকে এমসিকিউটা আনসার করতে পারবে, এবং তোমার যে স্ট্রিম থাকবে, যে সৃজনশীল প্রশ্ন থাকবে, সেটি সম্পর্কে তুমি একটা মোটামুটি ধারণা পাবে। তো যাই হোক, আমি আজকে তোমাদের এখন তো প্রতি সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমি মোটামুটি আশা করি তোমরা দুটি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ফেলছো। প্রথমটি আমরা খাতা কেটে ফেলছি, দ্বিতীয়টা আমরা ইনশাল্লাহ কেটে ফেলবো। তৃতীয়টা আমরা যে প্রশ্ন দিবে সেই প্রশ্নটা ভালো করে পড়বে, আর সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে, আমি আছে, আপনার ম্যাডাম আছে, তোমরা আমাদের সাথে কথা বলবে। আমরা চ্যাপ্টারে যে প্রশ্ন দেওয়া থাকবে এইবারে তৃতীয় যে অ্যাসাইনমেন্ট, সেটি শুধু সমস্যা বুঝবে, আমাকে বলবে, আমরা সেটি ক্লিয়ার করে দেবো। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট সঠিকভাবে যথাসময়ে উত্তর লিখে কলেজে জমা দেবে। তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ।